নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। উপস্থিত মুআজ্জাজ আসাদুল একরাম ও আমার প্রিয় ছাত্ররা, সকলকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি দু একটা কথা বলবো। আসলে আমি কোনো বড় বক্তব্য না, আইসিডিসির মতো শিল্পীও না, আর নিয়ামতের মতো অত মোটিভেশনাল বক্তব্য দিতে পারি না। যাই হোক, তোমরা দাঁড় করাইছো, তাই একটু দাঁড়ালাম এবং দু একটা কথা, যেমন আগেও কাটা বলতাম, এখনও দু একটা কাটা কথা বলবো। আশা করি সকলে একটু মনোযোগ দিবা। ওই সবসময় চর্বিত চলবে, নিসার বলছে একটা কথা বললাম, চর্বিত চলবে, মানে একটা কথা বারবার বলবো। আমার অভ্যাস এটা, তো ওই একটা কথা বারবার একটু বলবো তোমাদেরকে। তোমরা অনেকে আমার কাছে যাচ্ছ, আজকেও কয়েকজনে গেছিল তুমি কী করবো এখন পরীক্ষা শেষ। তাই প্রথমে এই কথাটা বললেই তারপরে আমি আর দু একটা কথা বলবো। প্রথম কথা, তোমরা আগামীকালকে চলে যাবা, পরীক্ষা শেষ। আগামীকালকে বলতে আগামী শনিবার পরীক্ষা শেষ হবে আনুষ্ঠানিকভাবে, এবং তোমাদের প্র্যাকটিক্যাল যে যায় সবগুলো হয়ে গেছে মোটামুটি। আর তোমাদের কোনো ঝামেলা নেই, তোমরা এখন বাড়ি যাবে। এখন ভবিষ্যৎ কীভাবে নির্ধারণ করবে? আমি যেহেতু আলিয়ায় পড়ছি, ভার্সিটিতেও পড়ছি, সব কিছু মিলে কমিটিও পড়ছি, আমি আমার কিছু অভিজ্ঞতা আগেও শেয়ার করছি, আজকেও একটু এই ছোট্ট পরিসরে তোমাদের সামনে আবার উপস্থাপন করতেছি, মনে করাই দেওয়ার জন্য। শুধু তোমরা যারা অনেকে আমার কাছে যায় তো বিদেশ যাবে, তোমরা আপাতত বিদেশের বুটটা মাথা থেকে নামাতে হবে। একটা কথা জানো, বিদেশে দুই শ্রেণীর মানুষ যায়, বিদেশে পড়তে কয় শ্রেণীর মানুষ যায়? একটা হচ্ছে হতাশ মানুষ। তোমার তো মনে হয় আশ্চর্য হলে কথাটা শুনে। প্রথম শ্রেণীর মানুষ হলো হতাশ, যারা বাংলাদেশে কোনো কিছু করতে পারেনি, দেশে বা কোথাও চান্স পায়নি, কোথাও তাদের কোনো খাওয়ার নেই, এখন মোটামুটি নামটা বাঁচানোর জন্য বিদেশ যায়। এইটা হচ্ছে এক নম্বর শ্রেণী, এবং সব থেকে বেশি এই শ্রেণী মানুষ যায়। আমি মিশরে যাওয়ার পর আমার হাতে 103 জন ছাত্র গেছে। আমি মিশরিতে আসার আগ পর্যন্ত 103 জন ছাত্র আমার হাতে গেছে। 103 জনের মধ্যে দু একজন থাকতে পারে যারা হাকিকতার পড়ালেখা করার জন্য গেছে, তোমরা আশ্চর্য হবে। আর বাদ বাকি সবাই গেছে, বাপের টাকা পয়সা আছে, দেশে কোথাও সাইন করতে পারেনি, এলাকার মানুষ গালাগালি দেয়, কেউ আছে সিগারেট করে গেছে, বিভিন্ন রকম কারণে। বাপের লাখ লাখ টাকা আছে, মাস গেলে 50,000 টাকা দিতে পারে, ছেলেরে বিদেশ পাঠাইছে একটা সার্টিফিকেট। এইটাই বেশি। আর এক শ্রেণী আছে যারা আসলে অনেক জ্ঞানের, মানে জ্ঞানের স্বপ্ন দেখে, তারা বিদেশ যায়। দুই শ্রেণীর মানুষ যায়। এখন দেখো আমাদের যে পরিস্থিতি, বাস্তবতা নিরিখে আমরা কেউ ওই অধিক মাত্রলোক আমরা মানে ওইভাবে তৈরি আমরা হইতে পারিনি। তো অনেক বেশি জ্ঞান অর্জন, জ্ঞান অন্বেষণ এই সেই, এটা আমাদের খুব কম আছে। এই জন্য তোমাদেরকে বলবো, তোমরা সবার আগে দেশে চেষ্টা করো। যারা ভার্সিটি লাইনে পড়তে চাও তারা দেশে কোনো এক জায়গায় চেষ্টা করো, সেটা হোক ঢাকা সহ বিভিন্ন ওই যে পাবলিক বিশ্ববিদ্যালয় হোক বা গুচ্ছ হোক, যেখানে হোক, তোমরা আগে দেশে চেষ্টা করো, সর্বোচ্চ চেষ্টা করো। একান্ত যদি না হয় তখন তোমরা 1-1.5 বছর পরে যে ডিসিশন নিও বিদেশের দিকে যাবা কি যাবে না, এখন খুব সহজ। তোমরা যারা মোটামুটি এখানে তাহিরিতে ভর্তি হয়েছো, সেই তাহিরি থেকে সেই আজকে 5 বছর, তাহিরি যারা পড়ছো তারা 5 বছর, যারা 9-10-এ আসছো তারা 4 বছর, যারা আলেমে আসছো 2 বছর, আর যারা শিশুকাল থেকে পড়ছো তারা তো 2-1 থাকতে পারে। এখানে কষে কয়েকজন আছে যাদেরকে আমি মিশরে যাওয়ার আগে দেখে গেছি, এখানে পড়ে দারুত্তর বিরাতে, এখন এসে দেখি কি তারা আলেমে পরীক্ষা দেয়, এরকম 2-1 আছে। তো তোমরা দীর্ঘদিন এখানে পড়ালেখা করতেছো, তোমরা এখন যারা মাদ্রাসায় বারান্দাতে 5 বছর অন্তত হাঁটছো, তাদের জন্য কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে কোনো ব্যাপার নেই। ইংলিশ মাত্র 5 মার্ক, দাখিলে ক্লাস পেয়েছো তোমরা, আলেমও পাবা ইনশাআল্লাহ। 20 মার্ক তো খাচ্ছে, 40 মার্ক খাচ্ছে, তো রাখবে আর কয় মার্ক। এরপরে বাংলায় তোমাদের বাংলা, ইংলিশ, অঙ্ক আসবে একেবারে কম, আরবি থেকে একটু বেশি আসবে। কেউ ধরো তারা আজকে আমার কাছে আব্দুল আজম গেছিল, ওকে বললাম যে তুমি আগামী বাড়িতেই সময় যদি হাতে থাকে তাহলে কুষ্টার কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাবে। কারণ অনেক আছে, তোমাদের যদি এই এখন থেকে শুরু করো তুমি মেরিট লিস্টে আসবে। আর যদি তুমি পরীক্ষা 2-3 মাস আগে চেষ্টা করো তাও তুমি অনেক ভালো করতে পারবে, চান্স পেয়ে যাবো অনায়াসে। তোমরা কুষ্টিয়া পার্সেন্টেজ গেলে দেখবা
ওইখানে আমাদের ক্লাসমেটও অনেক আছে, মাস্টার শেষ করছে এই বছর, এখন আবার এমপিল টেম্পিল করতেছে। সব এই 1 মাস 1.5 মাস আগে পড়ালেখা করে মোটামুটি চান্স পেয়েছে। আর যারা এই 6-7 মাস চেষ্টা করছে এরা সব 15-20-এর মধ্যে ছিল। নেশাবাদের ছাত্র গেলাম ফার্স্ট সেকেন্ড। তোমরা একটা জিনিস মনে রাখবা, বিদেশের সার্টিফিকেটের মান আছে, নাম আছে, মান নেই, নাম আছে। এইটা তোমাদের আছে খোলামেলা বলি আমি, তোমরা মাথায়, কারণ তোমাদের এখন ভবিষ্যৎ পড়ার সময়। আর তোমরা এখান থেকে বেরোয় গেলেই তোমরা এই রাস্তায় হাঁটা শুরু করবে। এই জন্য একবার খোলামেলা বলি, বিদেশের সার্টিফিকেটে শুধু সম্মান আছে। কোন ভার্সিটিতে পড়ছে? মদিনা ভার্সিটিতে পড়ছে। কোথায়? আলাদা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, চাকরি নেই। এই জন্য যারা তারেকে দুনিয়া হবা, দুনিয়ার কোনো মোহমায়া নেই, তারা বিদেশ যাবে। ঘন্টা ভালো থাকলে মাহাবিল টাইবেল করে খেতে পারবা। আর যদি না থাকে তাহলে হয়তো কোনো একটা জায়গায় প্রাইভেট শিক্ষক টিক্ষক হয়ে কিছু একটা হয়ে তোমরা জীবন চালাবে। কথা কি বুঝে আসছে? এই জন্য তোমরা আগে দেশের যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করো। এক জায়গায় যদি হয়ে যায় তোমার মনে হবে যে এখানে পড়ালেখার জন্য সীমিত, কম, এটা সেটা অনেক কিছু, সিট দিয়ে পড়ায় অনেক ঝামেলা আছে। কিন্তু তারপরেও তুমি এখান থেকে বেরোয় তুমি বিসিএস খেতে হইতে পারবা, তুমি এখান থেকে বেরোয় তুমি চাইলে ডক্টরেট পর্যন্ত যাইতে পারবা, তুমি চাইলে অনার্স করে এসেই এনটিআরসি দিতে পারবা, মাস্টার্স করে তুমি একটা জায়গায় চলে যেতে পারবা। 10-15 বছর পরে যেতে পারবে, তুমি একটা মাদ্রাসা প্রিন্সিপাল হয়ে গেছো। কিন্তু যদি বিদেশের উপর মাথায় ঢুকবে, তোমরা আগে প্রথমে বিদেশের উপরটা মাথার থেকে এখন যাইতে পেলাম যে আমরা কেউ বিদেশ যাবো, এখন শুধু দেশের জন্য চেষ্টা করি। আর এই যে 3 মাস 4 মাস 5 মাস যা আছে, খায় না খায় পড়ালেখা, তোমরা অনেক আনন্দ ভর্তি করে কাটাচ্ছো। আমি তো পরীক্ষার দেখি আর হাঁটি, আর শেষ পর্যন্ত নিয়ে আমাদের যদি বলছি যে আপনি হাঁটি করেন, আমার ভালো লাগে না। যখন এই পরীক্ষাতে বলে আমার বসে বিড়ি বের খেয়ে করতেছে, তখন কেমনটা লাগে? আমার তো তোর মহিলার আগে চলে, এই জন্য যে কদিন ফেরে চলে যাবে এমনি মায়া লাগে, মাইক তো বহুত করছে, আমার দরকার নেই। আর বন্ধ হয়ে দিচ্ছি যে দেখ, আমি গেলেই আমার মহির সাথে আজ চলে বেশি, পরে সমস্যা, ওরাও কষ্ট হবে, শেষ মুহূর্তে একটা কী বললাম ওটা তোমার পেশাতে থাক। তো তোমরা এখন এই কটা দিন চেষ্টা করো ভার্সিটিতে, তোমাদের মানে ভার্সিটি থেকে যাওয়ার স্বপ্ন দেখো, তারা বিছনা কাতার তালাক দাও, একটা রুম নাও, বাড়ি যেয়ে কী করবে? ছাত্ররা কেমন জানো, এখান থেকে ডাইরেক্ট বিছনা বেডিং নিয়ে যাবে কুষ্টিয়া বা যেখানে পড়বে সেখানে যে একটা বাসা ভাড়া নেবে, বিছনা বেডিং ওইখানে রাখবে, একটা পড়ালেখা স্টার্টিং করবে, কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হবে। এরপরে ওইখানে যখন ক্লাস শুরুর আগে 10 দিন ছুটি আছে, 5 দিন ছুটি আছে, তখন সে বাড়ি যাবে, বাড়িতে বাপ মার কাছে দোয়া নেবে। এটা ছাত্রের বলছে, এইটা যদি করতে পারো তাহলে তুমি সফল হবে। এখন এর মানে বলছিল বাড়ি যায় না, বাড়ি যাও, কিন্তু বাড়ি যেয়ে বাড়ি বসে উমরে মুরগির মতন ওই হোম দিয়ে বলবো, বাড়ি যেয়ে বাপ মার কাছে দোয়া নিয়ে চলে যাও। জীবনে আর সময় নেই। এখন যদি তুমি না জাগো, সারা জীবন তুমি পরগাছা হয়ে থাকবে। কথাটা ভালো করে মুখস্থ করে না। এখন যদি না জাগো, সারা জীবন কী হয়ে থাকবা? পরগাছা কাটাকে বলে জানো? যে নিজের কোনো মেরুদণ্ড নেই, নিজের সোজা দাঁড়াইতে পারে না, অন্য গাছের উপরে ভর দিয়ে সে দাঁড়ায় এবং ওই গাছটাকে আস্তে পিষ্টে জড়াই যায়। তুমি এখনও বাপের উপরে আসো, হয়তোবা জীবনে একটা পর্যায়ে পর্যন্ত আফসোস করা লাগছে। এই সার্টিফিকেট দিয়ে খাবা। এই যে আমার এখানে যে ফিওন নিলাম না কয়েকদিন আগে, ওই যে মুসাভাই সব কয়েকদিন ফিওন নিচ্ছি, ফিওনে মনার্স মাস্টার্স পাস করা, তাকিলে আলেমি এবিলাস সায়েন্সে ওরা এমন ছাত্র এমন লোক আসছে। অনার্সে 3.80 পাইছে, 3.80 মানে বোঝো, 5 পয়েন্ট হচ্ছে সর্বোচ্চ। এই বেটা ফিওনের চাকরির জন্য আসছে, বেসার জন্য পাওয়া জড়া করছে। হুজুর আমার কাছে যে পাগলের চাকরি দিও না, এ অপদার্থ। যে 3.80 পাওয়ার পরে ফিওনের চাকরি করতে আসে, এটা অপদার্থ। 3.5 তো ভার্সিটিতে আকাশের স্বপ্ন দেখা, আকাশ কুসুম চিন্তা ভাবনা। কথা বুঝে আসছে? এই সার্টিফিকেট তো কোনো কাম হবে না তুমি যদি পড়ার টেবিল এখনো না বসো। এখন কেন তোমার এখন মনে হচ্ছে পরীক্ষা শেষ, এই মনে হয় বাসলা না একেবারে হাইটাই সাইডে মোটামুটি একটা মানে খুব মানে রিল্যাক্স ফিল করতেছো না। যে রিল্যাক্স ফিল করবা মনে করবা তুমি শেষ। আমি কিছু করলাম বাস্তব কথা বলতেছি, এটা করলাম বাড়াই বলতেছে না কিচ্ছু। তোমরা যারা রিল্যাক্স মনে করতেছো তারা কেমন শেষ। আর যারা মনে করবে এটা মাথার মধ্যে ঢুকাইতে পারবা যে আমার এখন পরীক্ষা শেষ মানে আমার জীবন যুদ্ধ শুরু। বিশ্বাস করো না করো, একটা বছর যাক, দেখবা তোমার বাবা টাকা দিয়ে বন্ধ করেছে। টাকা চাইতেও তোমার নিজেরও লজ্জা লাগবে,
অনেক কষ্ট হবে। তখন দেখো তোমার এই যে নোয়ানিতে ভ্রমণ লাগবে, যে নোয়ানি ছাত্রকে প্রাইভেট করতে লাগবে, ঢাকা শহরে যদি থাকো তো রিপ্লেট নিয়ে সবাই দেওয়া লাগবে যে কি এই নাম্বারে যোগাযোগ করেন, ভালো কোরআন শরীফ পড়ে আমি হাফেজ সাহেব কোরআন শরীফ পড়বো। তোমরা যদি সবাই হাফেজ, এই জন্যই কথাটা বলে। ঢাকা শহরে যেয়ে দেখো যে ওয়ালে বলে লাগানো যে অমুক হাফেজ সুরলিত কণ্ঠস্বর এই সে কোরআন শরীফ পড়াবে, বেতন কত, বাসায় যে পড়ে আসবে, সারা মাস কষ্ট করবে, 1000 টাকা বেতন। এই জন্য নিজের জীবনকে উপলব্ধি করো পড়ার টেবিলে বসে। আমি এমন ছাত্র চিনি যারা কোচিং না করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ল পাচ্ছে। আমি এমন ছাত্র চিনি, আমার ক্লাসমেটদের মধ্যে এমন ছাত্র চিনি যারা কুষ্টিয়া ইউনিভার্সিটিতে কোচিং না করে তারা 1 থেকে 10-এর মধ্যে ছিল। এখন এই যে আমরা এখন এখানে বসে চাকরি করি, এই করি, আর তারা কী করে জানো, এখন ওই যে ক্যাডেট হয়ে এখন এই যে পুলিশের অফিসার হয়েছে, পুলিশের একজন এসি হয়েছে, ওই কী বলে এর এসি এএসপি এরকম একটা পোস্ট হয়েছে। তো তোমরা নিজেরা চেষ্টা করলেও পারো, কিন্তু আমি বলি না তোমাদের প্রতি আমারও তো আত্মবিশ্বাস নেই, এই জন্য বলি তোমরা কোনো এক জায়গায় ভর্তি হয়ে ওদের কাছ থেকে মানে তুমি ধর কী জানাও, সিস্টেমটা বোঝো, আর নিজে চেষ্টা করো। নিজের চেষ্টার বিকল্প কিছু নেই। তুমি যদি আর মনে করো কোচিং সেন্টারে ভর্তি হলেই শেষ, প্রতিদিন যাবো, ক্লাস করবো, আর এসে ঘুমাবো, বড় একটা মোবাইল আছে এটা চালাবো। তোমরা এখন দাও জীবন যুদ্ধে নামছো যেহেতু, এই মোবাইলটা থাকবে, মোবাইলটা কি থাকবে, মোবাইলটাকে তুমি চালাবে না, মোবাইল তোমার চালাবে না, তুমি মোবাইলটা চালাবে। মোবাইলে সেন্সিটিভিটি আছে, মোবাইলে জেমিনি আছে, মোবাইলে কত সুন্দর সুন্দর জিনিস আছে, তুমি সার্চ দিলে তুমি সব পেয়ে যাচ্ছ মোবাইলের মধ্যে। তুমি মোবাইলেতে গেম টেম সব মানে আনলোড করে গেম খেলো, চান্স পাওয়ার পরে গেম খেলো, চান্স পাওয়ার পরে। এখন এইটারে মোটে বাজে সব কিছু বাদ দিই, শুধু পড়ালেখার পিছনে চেষ্টা করো, আল্লাহ দেখো তোমার পথ খুলে দিচ্ছে। একটা দেশে আমি বারবার ক্লাসে বলতাম, যেখানে বান্দার চেষ্টা শেষ সেখান থেকে আল্লাহর রহমত শুরু। তোমরা সর্বোচ্চ চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমরাও পারবে। এরপরে যারা আলেম হবে, এতক্ষণ বললাম যারা ভার্সিটিতে যাওয়ার নেই, তোমাদের মধ্যে 2-1 আর থাকবে যারা আলেম হবে। আলেম হওয়ার সংখ্যাটা খুব কম থাকে। আমরা আলেম পরীক্ষা দিয়েছিলাম 316 জন, আলেম হইতে বেরোয়েছিলাম মাত্র 5 জন। এই সংখ্যাটা খুব কম থাকে, যুগে যুগে এটা কম ছিল, এটা কি আমার পর্যন্ত কম থাকবে। তোমরা যারা আলেম হইতে চাও, আমি বলবো না যে তোমার নেশারাবাদেই ভর্তি হবে না, নেশারাবাদেও এরকম সুযোগ আছে। আবার বরং তোমরা এখন যে নিজে খোঁজো, অনুসন্ধান করো। ঢাকায় একটা মাদ্রাসা আছে জামিয়া রশিদ, নাম কি দারুল রাশাদ, মিরপুর 11.5-তে আছে। অনেক মাদ্রাসা আছে, তোমরা নিজেদের মতন করে খোঁজো, যেখানে নিজের মন চায় ভর্তি হোক, শুরু থেকেই শুরু করো। তুমি যদি মনে করো আমি 1 মাস পরে ভর্তি হব, তাহলে তুমি ভুলের ভিতরে আছো। 1 মাস পরে তোমার মন আর চাবে না, বিশ্বাস করো তোমার মন আর চাবে না। এখন যে জজবাটা আছে, এই জজবাটা 5 দিন পরে থাকবে না, এটাই বাস্তবতা। এবং তোমরা ভালো করেই জানো, বাড়ি যাওয়ার পরে যখন একটা মনটা নিয়ে যাবে, এরপরে নেশারাবাদ এসে হোটেলে ভর্তি হবা, বিএম কলেজে ভর্তি হবা, ভর্তি হয়ে তালিবানি করবে এখানে ওইখানে সেখানে, আর একটা সাইকেল কেনার পর 2000 টাকা 2500 টাকা দিয়ে ওই বরিশাল শহরে ঘুরবা আর প্রাইভেট করবে। যারা কোনো দিক যাবে না, কোনো দিক হবে না, তারা এই কামটা করে। আমার অনেক বন্ধুরা আছে, আমি কয়েকদিন আগে যে আমার একটা টেস্ট করার জন্য গেছিলাম, মানে মাস 2 আগে। আমার এক বন্ধুর সাথে দেখা হলো, এই যে আমরা ভার্সিটিতে পড়ি টড়ে এসে এনে ক্লাস করাই, আর সে এখনও আমাদের ক্লাসে ছাত্র ছিল, মানে বড় ছাত্র ছিল। সে এখন ওই যে আমার কয়েকবার এই সাইকেলটা কিনছে, দেখছো গল্প দিয়ে, যে 3 বছর সেই ওই যে আরাম পরীক্ষা দিয়ে 18 সালে কিনছিলাম 3000 টাকা দিয়ে। এইটাই এখন চিন্তা করছি ঢাকায় যাবো, চাকরি বেশি ঢাকায় একটা, তখন গেছে যাবো 5000 টাকা দিয়ে, আমি 5000 টাকা ছিল, মার্কেটে 3000 টাকায় চাইছি। একজন পয়সা কিনবে, যদি নাও দেয় জোড়াজুড়ি করে 8000 টাকা বেশি, তা লাভ দেয় আসতে এখন। কিন্তু আমি তো হাসি, তুমি এই সাইকেলটা নিয়ে কী কাম করছো, সারাদিন প্রাইভেট পড়াই যাচ্ছে। আর এখন কী করে, এখন একটা কাপড়ের দোকানে চাকরি পাইছো, 20,000 টাকা বেতন, এটা কি কোনো সম্মানজনক চাকরি? 20,000 টাকা 50,000 টাকা চাকরি, কাপড়ের দোকানে চাকরি, আর একজন বিসিএস ক্যাডার, কি এক সমান হবে? তো তোমরা নিজেদের জীবনের মূল্যায়ন বোঝো, নিজেদের মূল্যায়ন করো। যারা আলেম হবা আজকে থেকেই শুরু করো, যারা জেনারেলের দিকে যাবা, ভার্সিটিতে যাবা, তারা এখন থেকেই শুরু করো। এটা হচ্ছে আমার প্রথম কথা। এবং তোমাদেরকে আমি খোলামেলা বললাম, যারা বিদেশ করো, এই বুটটা এখন মাথা থেকে নামাও। হ্যাঁ, তুমি আগে এই ভার্সিটির জন্য চেষ্টা করো, যদি একান্ত না হয় কোথাও। এখন বর্তমানে আমাদের জামানার মতন এখন ই নেই। 20 সালের পর থেকে, করোনা আসার পর থেকে এখন আর কোথাও কোনো ভার্সিটিতে পরীক্ষা হয় না। তোমরা যারা হাফেজ, ফাঁকে ফাঁকে আলেমের সার্টিফিকেট বেরোলে সব কিছু আরবিতে অনুবাদ করে রাখবা। হাফেজের হেফ যেখানে সার্টিফিকেটটা উঠে যদি আরবিতে না থাকে তো আরবিতে করবা।
এরপর আর দু একটা সার্টিফিকেট ম্যানেজ করে তোমরা 10-12 জায়গায় আবেদন করলে এক জায়গায় হয়ে যাবে। এখন সকল লটারি সিস্টেম, দাখিল আলম এগুলাস থাকলি আর হেফজ সার্টিফিকেট থাকলে অনেক দূরে হয়ে যাওয়া যায়, এটা সহজ। এই ডোজ একবার লাস্ট, কোনো কুল না হইলে। আর যারা আলেম হবা তারা আগে 2 থেকে 2.5 বছর কমপক্ষে কয় মাসে পড়বা, পড়ার পরে যখন তোমরা মোটামুটি আরবি আয়ত্ত করতে পারবা, এবারত দেখে পড়তে পারবা, এবারত পড়তে পারবা এবং বুঝতে পারবা, তখন তুমি কোনো একটা বিদেশি ভার্সিটির জন্য আবেদন করবে। এর আগে করবা না। এর আগে করলে কী হবে, দেখো নেশাবাদে কিছু ছাত্র আছে যারা মিশরে গেছিলো, এখন এখানে এসে গড়ে তুমি অনেকে সেনো হয়তো না, এই জন্য নাম বলবো না, কী কথা হবে। 11 সাবজেক্টে ফেল খেয়ে গেছে, 14টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে 11 সাবজেক্টে ফেল গেছে। পাস করছে কি কোরআন তেলাওয়াত, কোরআন শরীফের একবারে ওইটা তোমরা মোয়ানিতে মুখস্থ করছে, ওইটাই পাস করে গেছে। পাস করছে কিসে, কোয়াতুল আছে বাবলু শিখ পরীক্ষা নৈভিত্তিক, এইটাই পাস করছে। আর যেগুলো লেখা পরীক্ষা একটাও পাস করি। এরপরে দেশে তারা না হয়ে 1 বছর ঘুরে ঘুরে 2 বছর বের খালি ভার্সিটি থেকে নাম কেটে দিচ্ছে, কোনো কুল কেনারা হয় না। এবার আসে গণি ব্যবসা বাণিজ্য করে, 6 মাস 1 বছর পরে নেশারাবাদে আসে, সবাই মনে করে মিশর থেকে আসছে। আমি তো মনে আসি, আমি চিনি না, আমি তো দেখি যে কি সে তো ঘুরে ঘুরে এরপরে এখন নেশাবাদের সবার সাথে দেখাটা দিয়ে বুঝে গেছে দোয়া টোজো বাড়িয়েছি, দোয়া করে ভাতের পরীক্ষা আসছে, এই যে যত মানুষ গেছে আমার হাতে, যত মানুষ নেশাবাদ থেকে গেছে এখন পর্যন্ত শুধু ভালো রেজাল্ট সফলতা দেখছিলাম সদস্য ভিতরে, আর কেউ দেখি। সদস্য বলতে বিষয়ে যারা অনেক পরিশ্রম করছে, 14 ঘন্টা 15 ঘন্টা পড়া লাগছে। আমি নিজে পড়াইছি, আমি দেখছি 14 ঘন্টা আমি বলছি, মুখস্থ করছি, আমাদের পড়াচ্ছি কোনো লাগে, নিজে মুখস্থ করছি বাইরে পড়া ধরে 16 ঘন্টা 17 ঘন্টা পড়া লাগছে। তার কারণে আমি যাই দিতাম গড়ে 80-85 মার্ক করে। সেও যদি দেখে মতো গাছা যেত পারি না বলে বসে থাকতো, তাহলে সেও ফেল খেয়ে আসে। এই জন্য বিদেশের ভূত ছাড়ো, যদি আরবি এবারত করতে পারো, বুঝতে পারো, তখন বিদেশের স্বপ্ন দেখবে। বাবা খালি যাই লাভ নেই। তুমি যদি বিদেশ থেকে আসার পরে ধরো তুমি আজারি হয়ে ফিরে আসলে 5 বছর পরে, একটা মানুষ বললো ভাই আমার কিন্তু দেখলাম একটু বুঝে যায়, তুমি করতেই পারলে না, তখন তোমার গেলাম মনে হবে যে মাটিটা ফাঁক হয়ে যাক, আমি ভিতরে ঢুকে যাই। এসে তো লজ্জার কিছু নেই। আজারি হয়ে ফিরে আসার পরে যদি এবার করতে না পারে, মাদানি হয়ে ফিরে আসছে, সবাই মাদানি বলে, কিন্তু যখন মাইকে বক্তব্য দিতে যায় তখন কোরআনের একটা জায়গায় 8টা করে, জবরের জায়গায় যে দিয়ে কোরআন শরীফের মধ্যে। এই জন্য খুব সাবধান, নিজের যোগ্য ছাড়া আজকাল পৃথিবী খুব প্রতিযোগিতা নেই, যোগ্যতা ছাড়া কোথাও ঠাইনি। এখন একজন ক্যাডার হওয়ার পরে চাকরি পেতে টাকা লাগে, টাকা লাগে। এখন NTRC পরীক্ষার মাধ্যমে যারা চান্স পায় 1 টাকা খরচ হয়, কোনো টাকা লাগে, সরকারি চাকরি আছে। এখন খালি প্রতিযোগিতা। আগে ছিল কোনো মতে পাশ করলি সভাপতিরা 5 লাখ দিনে চাকরি হয়ে যায়। এখন কালে এই সিস্টেম নেই বাবা, পৃথিবী কোথাও নেই। তুই এখন প্রিন্সিপাল হবা, তাতেও নেই। এখন সিস্টেম তোমরা জানো, এখন প্রিন্সিপাল হইতে গেলে NTRC পরীক্ষা দেওয়া লাগে, প্রিন্সিপাল হইতে গেলে অভিজ্ঞতা হওয়ার পরে ভাইস প্রিন্সিপালের পরীক্ষা দেওয়া লাগে, প্রিন্সিপালের পরীক্ষা দেওয়া লাগে, পাশ করলে ডাইরেক্ট প্রিন্সিপাল। ফেল খাইছো তুই যত বড় আল্লামা হও, কোনো কাম হবে না। এখন টাকা পয়সা খেলা শেষ। এই জন্য এখন সেনাবাহিনীর চাকরি করলাম টাকা লাগে না, শুধু মনে হয় পুলিশের চাকরি দেওয়ানো মনে লাগে, এখন কোনো জায়গায় টাকা লাগে না। তো যাই হোক, তোমরা এখন এই বাস্তবতাটা করো। আমার মনে এই বিষয়ে আর কথা বলবো না, এই ভবিষ্যতে তোমাদের কথা বললাম। আর একটা বিষয়, তোমাদের কাছে আমি প্রথমে ব্যক্তিগতভাবে ক্ষমা চাচ্ছি, কারণ দায়িত্বে থাকার কারণে তোমাদের অনেকের জীবন আমার কারণে নষ্ট হয়েছে। একজনের নামও কাটছি মাঝখানে, কাটছি সঙ্গত কারণেই। আর যখন নাম কাটতে চাইছি তোমরা আমার বিষয়টা তোমরা জানো কিনা, বুঝতো কিনা যদি আমি জানি না। কোনো ছাত্র 1 থেকে 2 বার 3 বার ধরো তোমাদের মধ্যে এখনও বসা আছে, বাইর করে দিচ্ছে রুম থেকে, বিছনা বেডিং একবার বাইর করে দিচ্ছে, এরপরে ঘুরে ঘুরে মাথায় রয়েছে। আমি কেন দেহও দেখি না, কথা কয়েও কই না, কারণ কি বাইর করে দিচ্ছে, আবার রয়ে গেছে, খালি খালি বাইর করবো কেন, থাকুক না। কিন্তু যারা বহিষ্কার করছে সে কোনোদিন কইতেও আসি নজর আমার রাহে, বরং সে খুশি হয়েছে। বহিষ্কার যখন করেছে তখন খুশি হয়েছে, সাময়িক লাভ দেখছে যে আমার বাড়ি অমুক আছে তমুক আছে, এই সেই বিভিন্ন কারণে সাময়িক লাভ দেখছে, দেখে সে বহিষ্কার নিয়ে চলে গেছে। কিন্তু পরবর্তীতে যখন সে আলেম পরীক্ষা দিতে পারতেছে না পারিবারিকভাবে বিভিন্ন কারণে, তখন আমি ফোন দিই, বুঝো যদি আপনি আরটু কইতেন তাহলে আমার জীবনটা নষ্ট হতো না। কেন আমি কইতে দেবো কেন, তুমি তো একবার কইতে পারতো, বুঝো আমার রাখি। তুমি বরং খুশি হয়েছো, নাম কেটেছো, তুমি দৌড়ে আইসো দরখাস্ত নিয়ে, পুজোর একটা স্বাক্ষর দিয়ে দেন, আমার মামা আসার আগেই দেন, আমার অভিভাবক আসার আগেই দেন।
স্বাক্ষরটা করে নিয়ে গেছো, এখন তুমি কান্দো কা, এখন ফোন দিয়ে কান্দো, তাহলে তো হবে না। তাহলে এখন তারপরে আমি অপরাধী, কারণ আমার বোঝা উচিত ছিল একজন শিক্ষক বাবার ভূমিকায় থাকে, মার ভূমিকায় থাকে, তারও বোঝা উচিত ছিল আমার ছাত্ররা জীবন নষ্ট হয়ে যাবে। তখন আমিও নতুন দায়িত্বে আসছি, অত বুঝে উঠতে পারিনি, দিনে দিনে বুঝতেছি। এখন তো স্বাভাবিক নাম কাটিয়ে না, এখন তো চুরি করা ছাড়া আর চারিত্রিক অবজ্ঞায় ছাড়া কারো নাম কাটি না সহজে, যত বড় অপরাধ করুক সহজে কাটি না। যাই হোক, তারপরেও তোমরা যারা কষ্ট পেয়ে থাকো, অনেক সময় বিভিন্নভাবে অন্যায়ভাবে অনেক কিছু করছি, ধমক মারধর এই বুড়ো বয়সে তোমাদেরকে করছি, তোমাদের বয়সের সাথে মাইট যায় না, তারপরেও মারছি, এই জন্য আমি ক্ষমা চাই, আমার ক্ষমা করবো তোমরা। আর একটা বিষয়, একটা মানে লাস্ট কথাটা বলে শেষ করে দিই, যেহেতু মাথায় আসলো, তোমরা নেশারাবাদে দীর্ঘদিন পড়ালেখা করছো, প্রতিষ্ঠান বাবা মার সাথে আমি প্রায় প্রতি ক্লাসেই বলি, তোমাদের হয়তো অনেকবার বলছি, তারপর আবার বলি, বিদায়ের আগে আগে বলি, বাবা মার সাথে একটা সম্পর্ক থাকে সন্তানদের, যে সন্তানের নাম হচ্ছে রক্তের সম্পর্কের নাম রক্তের সম্পর্ক। এটা ইচ্ছায় অনিচ্ছায় একজন আর একজনের কাছে কি ঠেকা, বাপ মা সন্তানের কাছে ঠেকা, সন্তান বাপ মার কাছে ঠেকা। কেমনে ঠেকা? বাপ মা তোমাদেরকে এখন টাকা পয়সা দেয়, এটা ইনভেস্ট করে, এটা আমার বাপ মা করছে, তোমার বাপ মা করে, পৃথিবীর সব বাপ মা করে, আমিও আমার সন্তান হলে হয়তো একই কাজ করবো, ইনভেস্ট করি। কেন ইনভেস্ট করি? কারণ আমি যখন চলতে পারবো না, যখন আমার চাকরি থাকবে না, যখন আমি আর অপারগ হয়ে যাব, তখন আমি এখন যে ইনভেস্টটা করতেছি তার লাভ পাবো ওই সময়। তখন সন্তান আমরা দেখবে, সন্তান আমরা খাওয়াবে, সন্তান আমরা এই করবে, এটা সেটা। আর ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা থেকে কি জানো, বিনা সুতোই বান্ধব, রক্তের সম্পর্ক না, কিন্তু অনেক বেশি সম্পর্ক। শিক্ষকরা তোমাদেরকে একেবারে যেদিন তুমি নুরানি মাসে ভর্তি হয়েছিল সেদিনকে থেকে পড়ানো শুরু করছে, এই শিক্ষকদের ভূমিকা শুরু হয়েছে। এখন পর্যন্ত শিক্ষকরা পড়াচ্ছে, জীবনের সফলতা একবার শীর্ষে যাওয়া পর্যন্ত তোমার শিক্ষকরাই তোমার পড়াবে। এরা তোমরা এখন আজকে চলে যাবে, হয়তো বা এর মধ্যে এমন কিছু ছাত্র থাকবে যাতে সেটা তোমার জীবনে কোনোদিন কথা হবে না, দেখাও হবে না, এটাই বাস্তবতা। যতই বলি আইসো, এই করো সেই করো, অনেকে আসবেই না। কারণ আমার ক্লাসমেট কে দেখছে, অনেকে গেছে নেশারাবাদ থেকে, এখন পর্যন্ত একবারও আসে, হয়তো বা জীবনে কোনোদিন আসবেও না। আর এখন আসলেও কোনো উস্তাদের দেখাও পাবে না, কারণ সবাই একদিকে চলে গেছে। তো যাই হোক, এই যে শিক্ষকদের সাথে তোমার দেখা হবে না, সম্পর্ক কোনো সাক্ষাৎ হবে না, কিন্তু সে যে তোমাকে শেখালো, তোমার পিছনে যে শ্রম দিলো, পরিশ্রম করলো, যা করলো, এর বিনিময়টা সে কী পারলো, তোমার কাছ থেকে কী পারলো, আউটপুট কী? যে স্যালারি পাই, এই স্যালারি থেকে এই পরিশ্রম হয়? এই পরিশ্রম হয় না, এই দায়িত্ববোধ হয় না। স্যালারি দিয়ে কী হয়? ক্লাসে যাবে, পড়াই দিয়ে চলে যাবে, আর কোনো খোঁজ খবর নেই, এইগুলো স্যালারি। আর যখন 24 ঘন্টা নিগরানি, পড়া না পারলে মা, শাসন, আদর, এইগুলো হয় একটা অদৃশ্য মহব্বতের কারণে। তো তোমরা এই যে শিক্ষকদের সাথে তোমার সাক্ষাৎ হবে না, কথাও হবে না, বা তোমার থেকে যদি সাক্ষাৎ হয়ও, তুমি সর্বোচ্চ কি চাকরি পাওয়ার পরে হয়তো মিষ্টি কিনে নিয়ে আসবা, ওই একদিন মিষ্টি খাওয়াই শেষ। অথবা যেদিন আসবা দেখবা যে 1000 পান খেয়ে একটা পান কিনে নিয়ে আসবে, এইটাই কিন্তু শেষ। কিন্তু তোমার যে ইনভেস্ট তোমার বাপ মা করতেছে, তারা গেলাম মৃত্যু পর্যন্ত এই তোমার কাছে সুফল পাবে, কিন্তু শিক্ষক কিন্তু পাবে। এই জন্য তোমরা সবাই আল্লাহর রাস্তায় মাফ করে দিবা, শিক্ষকদেরকে কারোর প্রতি কষ্ট রাখবা না, এবং কেউ যেন তোমাদের কষ্ট না রাখে। যাওয়ার আগে সবার কাছ থেকে তোমরা এই দোয়াটা নিয়ে যাবে, এটা তোমাদের কাছে আমার একটা মানে দাবি। আর একটা কথা, এই দরবারের সাথে তোমরা 5 বছর 6 বছর রিলেটেড, তোমরা ইচ্ছায় অনিচ্ছায় তোমরা জিকির করছো, অনেক সময় ইচ্ছায় করছো, অনিচ্ছায় করছো। তোমরা যে আমলি জিন্দগির মধ্যে ছিল, বিশ্বাস করো এখান থেকে যাওয়ার পরে আমি পৃথিবীর বহু জায়গা করছি, নেশারাবাদে পড়ছি, কমিতে পড়ছি, বিদেশে পড়ছি, এখন কুষ্টিয়া ইউনিভার্সিটিতে যাওয়া আসা পড়ালেখা চলতেছে, দেখছি নেশারাবাদের পরিবেশ মতন পরিবেশ আমি আমার জীবনে তো কোথাও পাই। মিশরে যে পাগড়ি পরতে লজ্জা লাগবে, দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগবে। মিশরে গেলে আমাদের ভার্সিটিতে হল ইসলামী বিশ্ববিদ্যালয়, বিশ্বের সেরা ইসলামী বিশ্ববিদ্যালয়, আমার ভার্সিটিতে আমাকে ঈদের সময় ইদিয়া দিত, ইদিয়া মানে ঈদের হাদিয়া, আমাদেরকে ইদিয়া দিত। ইদিয়া কি দিত? প্যান্ট শার্ট, এরপরে ওই কী বলে রে, ওই যে ব্লেজার, এইগুলো দিত। আমার আলমারি বা সদস্য সদস্য রুবি রেখে শুধু যারা পড়ে তাদেরকে দিয়ে এই মানে আমার 5 বছরে বিশাল মানে না হলে 20-25 টাকা সংখ্যা মানুষ প্রতি বছর প্রতি ঈদে 2টা করে দেয়। এরকম পরিবেশ কোথাও পাবা না। এই জন্য এখান থেকে যাওয়ার পরে যারা আমল রাখতে চাও, দেখো আমল করতে পারবো না। ভার্সিটি যেয়ে দেখো না, আমার ছুটতে চাইলে পড়তে পারবো না,
আমি কুষ্টি ভার্সিটিতে গেছি, আমার যে বন্ধুদের রুমে থাকছি, ভার্সিটির মসজিদে গেছি, কেউ নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না। আমার রুমমেট এখানে পড়ছি, কী আমল আখলাক ছিল, কিচ্ছু নেই। হাফ প্যান্ট পরে খেলে, ফুটবল খেলে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, এটা হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থা। আর পাবলিক অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা তোমরা দেখো, বুঝবে না, ইমান রাহাই কঠিন। তো যাই হোক, তোমরা নেশার মধ্যে যদি সম্পর্ক রাখবে, যেখানেই যাও, অন্তত বছরে 5 বছরে হলেও যখন সুযোগ পড়বা নেশার মধ্যে আসবা। তোমার তো বরিশালের ছেলে বেশিরভাগ, যখন বিভিন্ন জায়গা থেকে দেশে আসবা, অন্তত একটা গুল্লি দিয়ে যাবে। ওই যে একটা হাদিস বলেই শেষ করবে, অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস, নেশার মধ্যে মহব্বত বইতেও আনছে। আমি স্টাডি ক্লাস আগের দিন বলছিলাম যে এক বেদুইন সাহাবি, বেদুইন সাহাবি তোমরা বলো, বেদুইন সাহাবি, ওই যে মুরুক্ষ সুরুক্ষ একজন সাহাবি, যাযাবর সাহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ওই যে শুনছে যে কিয়ামত আছে, এইটা সেটা আছে শুনছে, আয়েশা বলছে আইনাসা মাতাসা, বলছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? তা আল্লাহ রাসূল ধমক দিছে, কিছু কিয়ামত কি, তুমি কিয়ামতের প্রস্তুতি কি? ওয়াইলাক, তোমার কি হলো? কিয়ামত করো, মা আদাত তালাহা, তুমি কিয়ামতের জন্য কী প্রস্তুতি নিছো? কিয়ামত করো, তুমি কী প্রস্তুতি নিছো? তখন উনি একটা উত্তর দিচ্ছে, খুব চমৎকার উত্তর, এটা বলে আমি শেষ করবো। বলছে মা আদাত তালাহা ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিইনি, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। আর এইটাই বাস্তবতা, সাহাবীদের অন্তর এবং বাহির সমান ছিল, এবং তারা তাদের জীবনে সবথেকে বেশি রাসূলকে ভালোবাসে। ওই যে কোরআনে আয়াত আছে, ওয়া ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ, এবার কি হুমুল গালিবুন, এরকমই মনে সম্ভবত আয়াত বলছে যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং এই ভালোবাসা রক্ষার জন্য আল্লাযীনা আমানু, যারা পূর্ণ মুমিন কামিল মুসলমান, একজন মানে আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখে, তারা হচ্ছে ফাইন্না হিজবাল্লাহ, তারা হচ্ছে কি আল্লাহ দলভুক্ত হয়েছে। অর্থাৎ তোমরা যেহেতু ইসলাম আর ইসলাম এই সম্পর্কটা তোমাদের হয়েছিল, এই সম্পর্কটা যেন কিয়ামত পর্যন্ত থাকে, এইটা মৃত্যু পর্যন্ত সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করবা। আমি আর কথা বাড়াবো না, সময় যেহেতু অনেক হয়ে গেছে, ছেলেরা ঘুমাবে, ওরা দাঁড়ায় আছে, রাত অনেক হয়ে গেছে। তো সবাই সবার জন্য দোয়া করো, আমাদের নিয়ামত যুজু আছে ইনশাআল্লাহ মুক্তাসার দোয়া করে দেবে, কারণ তোমরা জানো আমার সম্পর্কে আমি পারি না, ও মোনাজাত ধরলে আর কিছু মনেই আসবে না। তো নিয়ামত যুজু ইনশাআল্লাহ দোয়া করে দেবে। তো তোমরা ওই সর্বশেষ কথাটা বলেই, যেটা মনে ছিল না আমার মনে পড়লো, আর একটা দিন আছে, তোমাদের প্রতি আসলে আমরা অনেক সন্তুষ্ট। বিগত গত আলেমের মতো, আমি গত বছর আলেমটা আমি দেখছি, আমি নিজে ছিলাম তখন, আমি চাকরি পাইছি তখন আলেম পরীক্ষা চলে, হুজুররা বইতে মানে সম্মানের বইতে, ছাত্ররা মারবে এই বইতে না, সম্মানের বইতে ছাত্রকে এলাকায়ও যাইছে, খালি ঠেলে আমারে পাঠাতো। আমি নতুন হয়েছিলাম, একটু বুঝতাম কম ওই সময়, ঠেলে খালি আমারে পাঠাতো, 5 ওয়াক্ত নামাজের মোড়াকে আমার খেলে পাঠাতো, কিন্তু কেউ নামাজ পড়তে যেত না। ডাকতাম, 2-1 জন যাইতো, আর বাদ বাকি সবাই নাচতো, কেউ গোসল করতো, কেউ গান শুনতো, এরকম ছিল গত বছর। সেই তুলনায় তো তোমাদের দেখে আসলে আমি মাঝে মাঝে নেশার মধ্যে জুটে বলি, সদস্য বলতে একটা টুকটা ঘটনা ঘটে সদস্য বলতে আমার ডাকলে আমি বলি, হুজুর এদের মতন মহাদ্দার সাথে আর নেই, এটা আসলে অনেক মহাদ্দা। এই জন্য আমরা রাদিনা আলাইকুম, তোমাদের উপরে আমরা সন্তুষ্ট, ইনশাআল্লাহ ইয়ারদাল্লাহ, আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হবে। আমি এই বলে তোমাদের আর 2টা দিন আছে, তোমরা এই যেভাবে ছিলে এইভাবে আর 2টা দিন পার করে যাবে ইনশাআল্লাহ, পারবা না? শেষ মুহূর্তে সবসময় মনের মধ্যে এটা রাখবা যে আমি চলে যাচ্ছি, আর হয়তো কারোর সাথে সাক্ষাৎ হবে না। এই যে মারামারি, একজনের যাওয়ার আগে প্রতিশোধ নেওয়া, মারামারি করা, এইগুলো কষা খায় একটু কম, কষা খায় একটু বেশি, কষা খায় প্রতিদিন রাত্রে আমার বেতন ওঠা লাগে, মারামারি শুরু করে দেওয়া লাগে। তো যাই হোক, তো তোমরা এই যে শেষ মুহূর্তে শুধু মনটারে নরম রাখবে যে আমি চলে যাব, হয়তো এর সাথে আর কোনো দেখা হবে না। এখন যে জ্ঞানজামটা ছিল, জ্ঞানজামটা আমরা মিটাইনি, যেন কোনো জ্ঞানজাম না থাকে। যাওয়ার আগে সবাই সবার সাথে কোলাকুলি করে দোয়া নিয়ে তারপর যাবো। আমাদের যাওয়ার সময় এমন হয়েছে, আমি আমাদের একটু কার্যকারী শুনে যাই, আমরা যখন আলেম পরীক্ষা দিয়ে গেছি, আমার বন্ধুবান্ধব ট্রেনে চাকরি করে অনেকেই আছে, এটিআর আব্দুর রহমান আমার ক্লাসমেট, এটিআরের পরিচালক, এই যে সাতপুরা হুজুর আছে, সরাদি স্যার আছে, এরকম অনেকেই আছে নেশারাবাদী যারা সংশ্লিষ্ট, মোয়াল্লিমদের মধ্যে 7-8 জন আছে আমাদের ক্লাসমেট। তোমরা যদি কারোর সাথে পরিচয় থাকে দেখবা, বেশি লাগবে না, খতিব সাহেব আমার কাছে শুনো। আমাদের যার দিন এমন হয়েছে, সবাই যখন খতিব সাহেব যদি বাড়ি গেছে দোয়া চাইতে, খতিব সাহেব যদি মা তখন অত্যন্ত অসুস্থ, আমরা যাওয়ার পরে 2 বছর বেঁচে ছিল, অনেক অসুস্থ, বিছনায় পড়া ছিল,
প্রতিদিনই মনে হতো আজকে মানে মারা যাবে, এরকম অসুস্থ ছিল। আমরা যখন ওইখানে গেছি, হুজুর আমাদের নাজার ছিল 2 বছর, হুজুরও কান্দে, আমরাও কান্দি, এমন কান্নার আওয়াজ হয়েছে, মনে হয়েছে যে কি মানুষ মনে করেছে আশেপাশে মানুষ হুজুর মা মানে মারা গেছে, বড় ভাবে সে কাছে শুনেছে হুজুরা দৌড়ে আছে মানে মা মারা গেছে, আর সেটা যে মা আমার দিন আমরা বিদায় নেওয়ার জন্য কাঁদতে আছে। গলা আসলে এমন হয়েছে মার সাথে পড়াই চলে গেছে। উনি খালি কয়ে গেছে যাওয়ার সময় প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এখন তিনি প্রিন্সিপাল বলছে যে আমি যদি খাই আমি হার্ট অ্যাটাক করি, এমন অবস্থা তৈরি হয়েছে। তো তোমরা যাওয়ার সময় আবেগের মধ্যে থাকবে, মায়ের মুখী যেন পরিবেশ না হয়, পারবো না ইনশাআল্লাহ? তো ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত এইভাবেই থাকার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে দোয়া করে দেন ইনশাআল্লাহ, এরপরে